মাস্ক পরে প্রায় অভিনেত্রী ইফফাত আরা তিথির বাসায় যেতেন অভিনেতা জাহির আলভী। উনাকে যে কি বলবো আসলে এটা বলার ভাষায় না, মানে উনার নাম যে মুখে নিব এটাই আসলে লজ্জা লাগে। ঠিক আছে, উনি যে এই শোকটা যে বললো, উনি এত নাটক বাস কেন? আমার ভিডিওগুলা কথায় কথায় বলে ছাড়া দিবে, আমাকে ব্ল্যাকমেল করে। মানে নিজের কাছে এত চিন্তা লাগছে যে আমি কার সাথে সম্পর্ক। তোর মা পালাইছে কেন? তুই ফোনের মধ্যে থেকে কি এমন বলছস যেটার কারণে এই মেয়েটা তোর চোখের সামনে নিজেকে শেষ করছে? আসসালামু আলাইকুম, আমি প্রশ্নকে দেখাবো ইকরা মৃত্যুর আগে আলবির সাথে ভিডিও কলে 24 সেকেন্ড কি কথা বলেছিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে সব ফাঁস করে দিলেন আলবির নতুন প্রেমিকা। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার ভিডিওগুলা কথায় কথায় বলে ছাড়া দিবে, আমাকে ব্ল্যাকমেল করে। মানে নিজের কাছে এত চিন্তা লাগছে যে আমি কার সাথে সম্পর্ক করছি। আমি চাই যে কোনো মানুষ যে মানে ছেলে মানুষকে বিশ্বাস জানে এভাবে। জি, মানে একটু ভালো লাগছিল, এই জন্য পরে রিপ্লাইটা দিলেন। জি, রিপ্লাই দিছি। এমনিতে তো পছন্দ না হলে রিপ্লাই দেন না। তারপর রিপ্লাই দিলাম। একদিন আমাকে বললো যে তোমার আমার পছন্দ হয়, তোমাকে আমার ভালো লাগে। হঠাৎ করে একদিন বললো আমি ঢাকায় আসবো, আপনাকে দেখতে আসবো। তো রাত্রে গাড়িতে উঠছে, 10টার দিকে আসছে, দেখলাম। দেখার পর আমার পছন্দ হয়েছে, মানে সামনাসামনি ভালো লাগলো। জি, পছন্দ হয়েছে, সে আমাকে পছন্দ করছে। তো একটা টাইমে আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো চলে আসছে। বলতে পারেন যে তাকে আমি প্রচন্ড ভালোবাসি। তোমার আমাকে আর ভালো লাগে না, আমার ফ্যামিলি কখনো মানবে না, তোমার সাথে আমার যায় না। তো এখানে আর কি বলার আছে ভাইয়া বলেন? তা আমি বললাম কি যে দেখো, মানুষ আমার ফ্যামিলিকে জানাজানি হইলো, আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে। আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি। আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিছে। আমি ওর জন্য যেভাবে কান্না করছি, আমি কানতে কানতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে। আমার মানে মুখটা মানে ফাইটটা যায় যখন আমি কান্না করি। মানে আমি কি বলবো, আমি কি ভুল কাজটা যে করছি ওর বিশ্বাস করে। আমার 2 বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো। আমার কথা যে পুরুষ মানুষ কেন এরকম, যে পুরুষ মানুষটা তো বিশ্বাস করে তার সাথে সবকিছু করা, এইগুলো আবার মানে স্ক্রিনশট দিয়া, ছবি দিয়া, ভিডিও করা, প্রকাশ করে, এটা কি ধরনের জিনিস? আর আমি 5-6 দিন মানে আমি মানে কোনো আমার মানে হুঁশ ছিল না যে আমি কই আছি, কি করতেছি। তারপরে আমি একটু ঠিক হয়েছি একটু করে। তো এখন কথাটা হচ্ছে কি যে আমার ভিডিওগুলা কথায় কথায় বলে ছাড়া দিবে, আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই, যখন সময় হবে তখন বিয়ে করবো। মানে নিজের কাছে এত চিন্তা লাগছে যে আমি কার সাথে সম্পর্ক করছি। চরিত্রহীন পুরুষ কখনো কোনো সম্মানীয় নারীর ঘরে জন্ম নিতে পারে না। 14 বছর পর এসে আমার মনে হলো তোমার প্রতি আমার ফিলিংস নেই, তোমার ফিলিংস অন্য জায়গায়। সম্মানীয় নারীর ঘরে জন্ম নেওয়া পুরুষ কখনো এত অমানবিক হতে পারে না, নোংরা ভাষা ব্যবহার করতে পারে না। ইকরা আপুর শাশুড়ি ইকরা আপুকে কোনোদিন মেনে নেয়নি। 14 বছর পর এসেও এই মহিলার কোপ যায়নি। একটা অসম্মানীয় নারীর ঘরে জন্ম নিয়েছে এই আলভি। এই যে আলভির মায়ের যে ফোনের ধরন, যে ইকরা তো নাই, ও তো বাসায় নাই, কোথাও গেছে, ওই টুনটা ছিল। মা ছেলে দুইটাই খুনি। এই দুইটাই হলো তাদের কণ্ঠস্বর, তার স্ট্যাটাস দেখে আপনি বুঝেন নাই। দেখেন এসে যদি অপরাধী না হইতো, তোর মা পালাইছে কেন? তুই ফোনের মধ্যে থেকে কি এমন বলছস যেটার কারণে এই মেয়েটা তোর চোখের সামনে নিজেকে শেষ করছে? আজকে তুই এই সন্তানকে কি জবাব দিবি? এই সমাজ কোনোদিনও ভুলতে দিবে? এই সন্তান বড় হলেও তোকে এটা মানতে হবে যে তুই একজন, তোর সন্তানের মায়ের হত্যাকারী, খুনি। তুই একটা বাবা না। আর দেখে শুনে যে এইসব সংসারে আসে, ওইসব বেহায়া নারী, ওর কি এক বুইরা বেটারে বিয়ে করছিল, বাচ্চা সহ ডিভোর্স দিয়েছে, পরকিয়া করে সারাদিনই, ওর কাজই এটা। আজকে একে ভালো লাগে, কালকে ওকে ভালো লাগে, 2 দিন পরে তোকেও লাথি দিবে। এই আলভির ঘটনা, ইকরাপুর ঘটনা, এটা খুবই ভেরি সিম্পল আমাদের সমাজে। কারণ আমাদের সমাজে এত কঠিন কঠিন ঘটনা ঘটছে, 2 দিন পরে কেউ মনেও রাখবেন না। তবে এগুলো থেকে আপনারা মেয়েরা
ছেলেরা যেই হন না কেন, যে জায়গা থেকে আপনারা টকতেছেন ওইখান থেকে শিক্ষা নেন। আপনার জীবনটা এতটাও তুচ্ছ না। একজন চরিত্রহীন মেয়ের জন্য, একজন চরিত্রহীন পুরুষের জন্য আপনার জীবনটা কেন তুচ্ছ করবেন? বেঁচে মজা লাগে, মানুষকে আপনার ভালো লাগে, তখন আপনি কেন পারবেন না ওকে একটা লাথি মেরে, উষ্টা মেরে ওইখান থেকে বের হয়ে আসতে? আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই এই মানসিক শারীরিক এই ভালোবাসা নামক এই যন্ত্রণাটা, বিশেষ করে মেয়েরা, মানে এই যে জীবনে স্বামীকে ভালোবেসে সন্তান সব কিছু বাদ করে, তোয়াক্কা না করে, পৃথিবীর ভাই বোন কারো কথা মানে কোনো কিছু তোয়াক্কা করলেন না, তো সেই স্বামী তাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি, সেটার জন্য সে যখন আজকে অন্যত্র জড়ায় গেছে সেটা আমি নিজের চোখে মানতে পারতেছি না, তারপরে আমি দুনিয়া থেকে নিজেকে শেষ করে দিলাম। মানে এটা কোনো সমাধান হইল? এটা কোনো সমাধান? ওই একটা ব্যক্তিকেই আপনি শুধু ভালোবাসেন, আপনার মা, আপুর মার যে আহাজারি, তার না এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই মা আদৌ কি এখান থেকে বাঁচতে পারবে? আদৌ কি এই সন্তানের যন্ত্রণা ভুলতে পারবে? এই মা জননী চিরজীবন এই যন্ত্রণায় ভোগ করবে। আপনার সন্তান আজকে মা হারা, ফ্যামিলি ছাড়া, আজকে আপনি ডিভোর্স দিতেন, হয়তো বাবা হারা হইতো, আপনি মা ঠিকই এই সন্তানটাকে অনেক বড় করতে পারতেন, মানুষ করতে পারতেন, আপনার স্নেহ থেকে আপনি বঞ্চিত করলেন। এই যে এই ধরনের ডিসিশনগুলো আমাদের দেশের মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, এই মিথ্যা ভালোবাসার ফাঁদে কেউ পড়েন না, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়। আর এইখানে এই সুখের মাঝে একটা সংসার, একটা বাচ্চা আছে, জেনে শুনে যেই সব বেহায়া নারী, ওইখানে কিন্তু ওইটা একটা নারী, ওই নারীও কিন্তু ওরকম কোনো সম্মানীয় নারীর ঘরে জন্ম নিলে এই কাজগুলো করতে পারতো না। দেখে শুনে যে এইসব সংসারে আসে ওইসব বেহায়া নারী, ওর কি এক বুইরা বেটারে বিয়ে করছিল, বাচ্চা সহ ডিভোর্স দিয়েছে, পরকিয়া করে সারাদিনই, ওর কাজই এটা। আজকে একে ভালো লাগে, কালকে ওকে ভালো লাগে, 2 দিন পরে তোকেও লাথি দিবে। মাঝখান থেকে তুই কি তোর সন্তানের মাকে হারাইলি? প্রত্যেকটা মানুষ মানসিক ভাবে অসুস্থ, মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত, সবার জীবনেই কোথাও না কোথাও দুঃখ কষ্ট জড়াই আছে, শুধু এই ভালোবাসা, স্বামীর পরকিয়া, বইয়ের পরকিয়া, এটা আমাদের সমাজে অনেক মানুষ এগুলোর ভুক্তভোগী। এর থেকে কঠিনতম ঘটনা অনেক ছেলে মেয়েদের জীবনে জড়ায় আছে। সমাজে এগুলো একটা নর্মাল বিষয় হয়ে গেছে। এই ঘটনাটা হয়তো 2-3 দিন আমরা এটা নিয়ে মাতামাতি করব, তারপর ভুলে যাব। সব থেকে কঠিন বিষয়গুলো 1 মিনিটও লাগে নেই ভুলে যেতে মানুষের, আর ওটার কোনো বিচার হয় না। আর আমাদের দেশে এটা কোনো বিচার হবেও না। এই 2 দিন পরে এই নর্তকীকে নিয়ে নাচবে, গাইবে, ঘুরবে, আনন্দ করবে, মাঝখান থেকে আপনার সুন্দর জীবনটা কেন নষ্ট করলেন ওইসব রাস্তার মেয়েদের জন্য? আর এই আলভি 2 টাকার একটা অ্যাক্টর, 2 টাকার অ্যাক্টর, ওর নাটক দেখে কে? আর ওইসব নায়িকাদের নাটক কে দেখে বলেন তো? আর ইকরা আপু বুঝতেই পারতেছেন, তার বান্ধবী সার্কের ফ্যামিলি অবশ্যই অনেক এডুকেটেড, প্রত্যেকটা মানুষই ভদ্র। তো এই মানুষ নারীদেরকে ডিপ্রেশন থেকে বাঁচাইতো, তাদের হেল্প করতো, আজকে তাদেরকে অনেক জায়গা থেকে বের করে নিয়ে আসছে। ওই মানুষ আজকে নিজেই ডিপ্রেশনের শিকার হয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। বুঝেন, নিজের বেলা এসে না মানুষ পারে না, কোথাও না কোথাও আটকায় যায়। তবে এই আটকানোটা আর আটকানো যাবে না। অন্তত আমরা মেয়েদেরকে এটা ভাবা উচিত, এই ধরনের ডিসিশন নেবেন। একটা মানুষ মানে স্বামী মানে দুনিয়ার সবকিছু কেন ভাই? কে ও? কি এমন যে মানুষটা আমার জন্য না, তার জন্য আমি কেন আমার জীবনটা নষ্ট করব, আমার জীবনটা দিয়ে দিব? তবে আমাদের সমাজে এই যে সমাজ ব্যবস্থার জন্য অনেক কিছু মেনে নিতে হয় না, এই মেনে নেওয়া থেকে যদি বের হওয়া যেত তাহলে হয়তো বা জীবনটা সুন্দর হতে পারতো। তাহলে এই কঠিন জেলখানায় জীবন্ত লাশ হয়ে বাঁচা লাগতো না। তারপর আরেকটা বিষয়, যে এই যে আপনারা ফ্যামিলিরা, তারা এত ডিপ্রেশন, এত কিছুতে থাকে, আপনারা খোঁজ রাখেন না কেন? এই মানুষগুলোর পাশে দাঁড়ান না কেন? প্রয়োজনে গার্ডিয়ানরা ডিসিশন নেন, নিয়ে এখান থেকে বের করে ফেলেন। আজকে যখন জীবন চলে গেছে, আপনারা আজকে কেন বের হইছেন? আজকে কেন একটা সোশ্যাল মিডিয়াতে ভেঙে পড়তেছে? আপনারা আসলে গার্ডিয়ান গুলোর খোঁজ রাখা উচিত যে আমার ছেলে মেয়ে কেমন আছে, ভালো আছে কিনা। কি বলবো, বলার ভাষা নেই। আত্মহত্যা মহাপাপ, এটা আমরা সবাই জানি। আই থিঙ্ক আত্মহত্যা মহাপাপ এটা জানি বলেই আমরা যারাই আত্মহত্যা করে না কেন, আমরা তাদেরকে খুব একটা ভালো চোখে দেখি না, খুব একটা কেউ ভালো চোখে দেখে না। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বা আমার নিজের জীবন থেকে আজকে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে, যেটার কারণে এই ইকরা আপুর মৃত্যুতে আমি আসলে এত বেশি মানে খারাপ ফিল করতেছি। মানে আমি এই জিনিসগুলো কোনোভাবেই মেনে নিতে পারছি না। ফার্স্ট অফ অল, আমার ফ্যামিলিতে আমার দাদি আত্মহত্যা করেছিল যখন আমার আব্বু অনেক ছোট। আমার আব্বু যখন অনেক ছোট তখন আমার দাদি সুইসাইড করে মারা যায়। আমার ছোট চাচা আর আমার আব্বু দুজনেই অনেক ছোট ছিল। সো
আমি যখন আমার দাদু বাড়িতে যাই তখন আমার মনে আছে এখনো যে ছোটবেলায় আমি আমার দাদির কবরের পাশে বসে কান্না করতাম, বসে অপেক্ষা করতাম, একাই কথা বলতাম আমার দাদির সাথে কবরের পাশে বসে। আমি কিন্তু তাকে কখনো দেখিও নাই, প্লাস আমার আব্বু আমার দাদির চেহারাটাও ভুলে গিয়েছিল যে সে কেমন দেখতে ছিল। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হতো যে হয়তোবা আমার দাদি যদি বেঁচে থাকতো তাহলে আমাদের লাইফটা অন্যরকম হইতো। ঠিক আছে, কেননা আমি আমার বাবাকে অনেকবার দেখেছি যে অনেক অ্যাগ্রেসিভভাবে আমাদের সাথে বা আমার আম্মুর সাথে বিহেভ করতো, যেটা আমার কাছে কখনোই ভালো লাগতো না। তো আমার মনে হতো যে যদি আমার দাদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা সে তার সন্তানদের এতটুকু শিক্ষা দিতে পারতো যে আসলে মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, মেয়েদের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়। এটা আমার মনে হয় একটা মাই একটা ছেলেকে সব থেকে ভালোভাবে শেখাতে পারে বা এটা ফিল করাতে পারে। তো আসলে একটা মানুষের মৃত্যু আসলে যে একটা পুরো একটা পরিবারকে কতটা চেঞ্জ করে দিতে পারে সেটা আসলে যে পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে তারাই ফিল করতে পারে। নর্মালি একটা মানুষ যখন সুইসাইড করে সে অবশ্যই যে কোনো একজন মানুষের ওপর বা যে কোনো একটা ইনসিডেন্টের উপরে অভিমান করে বা রাগ করে বা সেই কষ্টটা সহ্য করতে না পেরে সে সুইসাইড করে, কিন্তু এটার ফল ভোগ করে তার পুরা চেইন অফ ফ্যামিলি। লাইক আপনি হুট করে আপনি শুনলেন যে আপনার মেয়ে সুইসাইড করে মারা গেছে, আপনার বোন অথবা আপনার কি বলে খালা ফুপু যেই হোক না কেন, যাকে আপনি অনেক ভালোবাসেন, সেটা হুট করে যখন আপনি জানতে পারবেন সেটা কিন্তু আপনার কাছে জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হবে, যেটা আপনি মেনে নিতে পারবেন না, এটা কেউই মেনে নিতে পারে না। বাট সেই ঘটনাটা কিন্তু যে কোনো একজন মানুষের জন্য ঘটে গেছে, হয়তো বা তার জন্য এটা কিছুই আসে যায় না, বাট বাকি মানুষগুলোর জন্য কিন্তু এটা অনেক বড় একটা ট্রমা, যেটা সবাই মেনে নিতে পারে না। আমাদের দেশে নর্মালি যারা সুইসাইড করে তাদের জানাজাটা পর্যন্ত অনেক জায়গায় কেউ করাতে চায় না, এটা এতটাই একটা জঘন্য কাজ বলে গণ্য করা হয়। আমিও মনে করি যে অবশ্যই এটা একটা জঘন্য কাজ, কিন্তু আমার ছোটবেলা থেকেই মনে হতো যে আমার দাদি যে সুইসাইড করে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, তাকে সুইসাইড করতে কে বাধ্য করেছিল, কার জন্য সে তার সন্তানদের কথা চিন্তা না করে সে সুইসাইড করলো। আর সে যদি বেঁচে থাকতো তাহলে তো আজকে আমরা হয়তো অনেক ভালো থাকতাম। আমি আমার দাদুকে পরবর্তীতে দেখেছি সে জীবনে কখনোই হ্যাপি হতে পারেনি, সে কিন্তু পরবর্তীতে সে তার পছন্দ মতো আরেকটা বিয়ে করেছে, বাচ্চা কাচ্চাও হয়েছে সেখানে। বাট আমি আমার দাদুকে দেখেছি যে সে মদ খেতে খেতে তার সিচুয়েশন এত খারাপ হয়ে গিয়েছিল যে লাস্ট টাইম সে স্কিন ক্যান্সারে মারা যায়। সে কখনোই লাইফে হ্যাপি হইতে পারে নাই। আমার দাদু, আমার নিজের দাদু, আমি অন্য কারোর স্টোরি বলতেছি না। সো আমার এটা নিয়ে অনেক 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 বাজে বাজে এক্সপিরিয়েন্স আছে। আমার বাবা অনেক সময় হয়েছে এরকম যে আমার সামনে বসে কান্না করতো অ্যান্ড তার লাইফের স্টোরি শেয়ার করতো যে সে কীভাবে সার্ভাইভ করেছে তার লাইফে। বাট আমার দাদু যখন জীবিত ছিল তখন তো আমার দাদুর সিচুয়েশন খুবই ভালো ছিল। তার সন্তানরা মানে আমার দাদু এইভাবে কথা বলতো যে 14 পুরুষ বসে বসে খাবে, তাদের কোনো কিছু অভাব হবে না। কিন্তু এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, কারণ একটা মানুষ যে একটা পরিবারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, একটা পরিবারকে যে একটা মেয়ে সংসারী একটা মেয়ে কীভাবে ধরে রাখে সেটা সেই শুধু জানে, সেই পরিবারের মানুষগুলাই জানে। তারপর আরেকটা স্টোরি, ছোটোবেলায় আমি মনে হয় ক্লাস 3-তে পড়ি, এরকম একটা মেয়ে সুইসাইড করে মারা যায়। তো আমি হঠাৎ সবাই যখন বের হচ্ছিল রাস্তায় আমিও দাঁড়াইছি, তো দেখি যে মেয়েটার লাশ ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তো ওর লাশটা একটু সাইড হয়ে গিয়েছিল, তখন ভ্যানের উপরে একটা লোক মেয়েটার লাশের মাথাটার চুল এভাবে ধরে সোজা করলো। এই জিনিস দেখার পর থেকে লাইক লিটারালি আমি এখনও এটা মাঝে মাঝে রাতে আমি স্বপ্নে ভয় পেয়ে যাই। এটা যখন আমি চিন্তা করি বা আমি দেখি অনেক সময় আমার এটা হয় যে একটা মানুষের কতটা অসম্মানের দৃষ্টিতে দেখলে একটা লাশ তার মাথার চুলের মুঠি ধরে এভাবে সোজা করতেছে, যে সে এত জঘন্য একটা কাজ করছে, সে সুইসাইড করছে। ঠিক আছে, তো যাই হোক, এগুলা আমি নিজের লাইফে অনেক কিছু দেখার পর আমি অনেক সময় চিন্তা করতাম যে আর যাই করি না কেন কখনো সুইসাইড করবো না, এটা যেন আমি না করে ফেলি। বা আমার আশেপাশের কেউ যদি দেখি যে ডিপ্রেশনে আছে বা কিছু আছে, আমি অলওয়েজ ট্রাই করি তাকে মোটিভেট করার জন্য, আমি ট্রাই করছি। আর এখন হঠাৎ করে এত বছর পরে এই ইকরা আপুর সুইসাইডের পরে আমি আসলে অনেক বাজেভাবে ট্রমাটাইজড হয়ে গেছি। কেননা এই আলভি নামের লোকটার সাথে আমার একটা প্রজেক্টে কাজ করা হয়েছিল, উনি আমার কো আর্টিস্ট ছিল। তো তখন উনি অনেক ছোট আর্টিস্ট ছিল, আহামরি মানে পেমেন্টে উনি কাজ করতো না। তো যাই হোক, ওই সময় আমাদের পুরো প্রোডাকশনের মধ্যে উনি ওনার ওয়াইফের সম্পর্কে অনেক অনেক পজিটিভ কথা বলেছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল যে ওনার ওয়াইফ ওনাকে অনেক সাপোর্ট করে, ওনাকে অনেক লাভ করে। তো হঠাৎ করে যখন এরকম একটা ঘটনা ঘটলো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, তাদের এত বছরের ভালোবাসার সম্পর্ক কীভাবে এভাবে মানে মানুষটা চলে গেল। তো আমি একটা ভিডিও বানাইছি ওটার উপরে। দেন হচ্ছে আমি কালকে যখন দেখলাম যে উনি আবার ভিডিও করে হচ্ছে উনি নিজের সম্পর্কে সাফাই দিচ্ছিল, আমি ভাবলাম যে না থাক, যা হইতেছে আমি আর কোনো কথা বলবো না। বাট আমি কথা বলতে বাধ্য হয়েছি এই কারণে যে আলভি প্লাস হচ্ছে ওনার যাকে নিয়ে ওনাকে সন্দেহ করা হচ্ছে ওনারা দুজনেই ফোন কলে একজন কথা বলেছে, একজন ভিডিওতে এসেছে। দুজনেরই কথা যে ইকরা হচ্ছে কি টক্সিক ছিল, উনি প্রচণ্ড টক্সিক ছিল, সন্দেহপ্রবণ ছিল, ব্লা ব্লা ব্লা।
কিন্তু আপনারা ওনার প্রোফাইলে ওনার সবকিছু যদি ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে উনি আদৌ একটা টক্সিক মেয়ে মানুষ ছিল কিনা। উনি যদি টক্সিক হইতো, ওনার হাজব্যান্ড যে টাইপের কাজ করে, ওনার হাজব্যান্ড যেইভাবে অ্যাক্টিং করে, কোনো ওয়াইফ সেটা কখনো মেনে নিত না। আর এত বছর তো অবশ্যই নিত না, অবশ্যই নিত না। যাই হোক, হোয়াট এভার কি হয়েছে, এই লোকটা কিন্তু ভিডিওতে এসে এতটুকু অ্যাটলিস্ট বলতে পারতো যে হ্যাঁ আমার ভুল হয়েছে, বা আমি হয়তো বা এই জিনিসটাকে সিরিয়াসলি নেই নাই, যে ও মেন্টালি ট্রমাটাইজড হয়ে আছে বা সে আমাকে সন্দেহ করতেছে, আমি তাকে বুঝাই বা তাকে আমি সময় দিই, তাকে আমি ভুল প্রমাণিত করি যে না আমার কোনো কিছু না। সে এটা কোনো চেষ্টাই করে নাই। ইভেন সে মানুষের সামনে এসে নিজেকে প্রুভ করতে চাচ্ছিল যে সে কোনো অন্যায় করে নাই, সে কিছুই জানে না, সে একদম ধোয়া তুলসী পাতা, সে তো শুটিংয়ে আসছে, সে কিছুই করে নাই। তার ওয়াইফ তার উপর রাগ করে টক্সিসিটির কারণে, সন্দেহের কারণে সে সুইসাইড করে মরে গেল। সে নিজেকে যাতে সেভ করতে পারে এমন কথা বলছে মানুষের সামনে, কিন্তু অ্যাটলিস্ট সে যদি নিজেকে একটু বুঝাইতো যে না হ্যাঁ আমারও এখানে ফল ছিল, অবশ্যই ফল ছিল। আমরা কি করি, আমাদের একটা নেচার যে আমাদেরকে যখন কেউ প্রচণ্ডভাবে ভালোবাসে তখন আমরা তাকে ইগনোর করতে থাকি। ইভেন আমাদের এই টেন্ডেন্সিটাও আছে যে কেউ যদি থ্রেট করে, লাইক আমি কিন্তু সুইসাইড করে ফেলবো, আমি কিন্তু হাত কেটে ফেলবো, আমি কিন্তু মরে যাবো, তখন অপোজিট পার্সনটা বলে হ্যাঁ তুমি মরে যাও, তুমি হাত কেটে ফেলো, তুমি তো এগুলাই করবা, তুমি কি ভালো মেয়ে নাকি, তুমি কি ভালো ছেলে নাকি, তুমি তো এগুলাই করবা। এই কথা বলে তাকে ইগনোর করা হয়। ভাই প্লিজ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ যেই হন না কেন, আপনার পার্টনার যদি আপনাকে এই ধরনের থ্রেট করে অবশ্যই তাকে সময় দিন অ্যান্ড তাকে বুঝান, ওই জায়গাটা থেকে তাকে সেভ করে দেন, তাকে লিভ করেন। আর ভাই তুমি বারবার বলতেছো তুমি ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করো, দেখে তুমি চাও না যে তোমার ছেলেটাও ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করুক। দ্যাট মিনস যে হচ্ছে তোমার ওয়াইফটা থাকবে তোমার সাথে, তুমি যা ইচ্ছা বাইরে করবা, বাট তুমি মেয়েটাকে ডিভোর্স দিবা না। মেয়ে অনেকবার তোমার কাছে ডিভোর্স চাইছে, কেন ডিভোর্স চাইছে? অবশ্যই তুমি কিছু করছো দেখে ডিভোর্স চাইছে, বাট তুমি তাকে ডিভোর্স দিবা না। এরকম অনেক ছেলে বা মেয়ে এই সমাজে আছে যারা শুধু একটা সাইনবোর্ড লাগা রাখতে চায় যে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড অর আই হ্যাভ আ ওয়াইফ। সো সে যার সাথে যা ইচ্ছা করবে, কারোর সাথে কোনো কমিটমেন্টে যাবে না, কারোর সাথে কোনো কিছুতে সে কমিটেড থাকবে না, কারণ তার ওয়াইফ আছে, তার গার্লফ্রেন্ড আছে, বাট সে তার ওয়াইফ ক্যান অর গার্লফ্রেন্ডকে লাইক কুকুরের মতো ট্রিট করবে, যা খুশি তাই বলবে, যেমন ভাবে তেমন করে রাখবে, তাকে মেনে নিতে হবে। তার ওয়াইফ অর গার্লফ্রেন্ডকে বা হচ্ছে হাজব্যান্ড অর বয়ফ্রেন্ড যেই হোক, আমি ছেলে মেয়ে সবার কথা বলতেছি, যে কোনো একজনের কথা বলতেছি না, তাকে মেনে নিতে হবে। কারণ হচ্ছে তারা হচ্ছে সাইনবোর্ড। এরকম মিডিয়াতে বলেন বা আদার্স অনেক মানুষই যে এই জিনিসগুলো করে আসতেছে, আমি অনেকেই দেখছি এরকম করতে। আরেকটা বিষয় যদি আপনারা একটু নোটিস করেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে যে চ্যাটিংয়ের যে স্ক্রিনশট, উনি ভিডিওতে এসে বলতেছে যে আমার সাথে ইকরার যে স্ক্রিনশটটা এটা একটা ফেক স্ক্রিনশট। এটা সবাই বুঝতে পারছে ভাই, আপনার ওটা যে ফেক স্ক্রিনশট, কারণ হচ্ছে ইকরা আপুর আদার্স চ্যাটিংয়ের যে স্ক্রিনশটগুলো অনলাইনে আছে সেগুলোর সাথে এই লেখাগুলোর কোনো মিল নাই। বাট দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে আপনি ওনার সাথে কোনো উল্টাপাল্টা করেন নাই, আপনাকে ফাঁসাই দেওয়া হয়েছে। ওখানে ফাঁসাই দেওয়ার মতো তেমন আমার কোনো কথা নাই। বাট ওনার ফ্রেন্ড বান্ধবী যেই বিশাল বড় যে প্যারাগ্রাফের মতো যে স্ক্রিনশটগুলো অনলাইনে আপলোড করছে, অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, আমি ভাবছিলাম যে এইটা যদি ফেক হয়ে থাকে তাহলে হয়তো বা আপনি নির্দোষ হতে পারেন। বাট আপনি নিজে ভিডিওতে এসে এনশিওর করছেন যে ওই চ্যাটিংগুলা ইকরা আপুরই ছিল। অ্যান্ড ওইখানে আপনি কোন জিনিসটাকে হাইলাইট করার ট্রাই করছেন যে ওইখানে দেখছেন ইকরা বলছে কিন্তু যে হ্যাঁ আমাকে সবাই ডিভোর্সের জন্য ইনক্রিজ করে, আমাকে সবাই বলে ওর কাছ থেকে চলে যেতে পারে, আমি তোকে অনেক লাভ করি, আমি তোকে ছেড়ে যাইতে পারবো না, ব্লা ব্লা ব্লা। তো ও আগে থেকেই সবার কাছ থেকে অনেক ট্রিগার্ড হচ্ছিল, দ্যাটস ওয়াই ও হচ্ছে সবার কারণে মানে থার্ড পার্টির কারণে উনি সুইসাইড করে মারা গেছে। বাট ওই চ্যাটিংগুলো যদি ট্রু হয়ে থাকে তাহলে ওইখানে কি শুধু আদার্সরা কি বলছে সেটাই বলছে ইকরা আপু, নাকি ওইখানে এটাও বলা হয়েছে যে আমি ওই মেয়ের সাথে নিজেকে কখনোই কম্পেয়ার করি না? ঠিক আছে, আমি ততদিন পর্যন্ত ওয়েট করতেছিলাম যতদিন পর্যন্ত না আলভি আমার সাথে মিসবিহেভ করতেছিল। বাট যখন দেখি যে আমার নিজের ভালোবাসার মানুষটাই আমার সাথে বাজে বিহেভ করতেছে, ওই মেয়েটাকে প্রায়োরিটি দিচ্ছে এবং আমাদের পার্সোনাল লাইফের মধ্যে সে ইন্টারফেয়ার করতেছে, আমার সাথে সে কেন আছে, আমার সাথে কেন সে সময় দিচ্ছে, আমার সাথে কেন ওইটা করতেছে সেটা করতেছে, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতেছে, অ্যান্ড সেখানে আলভি কোনো স্টেপ নিচ্ছে না। ডে বাই ডে মেয়ের অ্যাগ্রেসিভনেস, অ্যারোগেন্সটা বাড়তেছে আমাদের রিলেশনের প্রতি বা আমার প্রতি। তখন এই জিনিসগুলো তো আর মেনে নিতে পারছি না। এই কথাগুলা যে ইকরা বলতেছে সেটা কি ফেক ছিল? তাহলে তো সেগুলোও ট্রু ছিল। যেটা আপনি নিজেই বলছেন যে ওই চ্যাটিংগুলা ইকরা আপুরই ছিল, সেগুলা কি আকাশ থেকে উড়ে আসছে? সেই কথাগুলো আপনি যদি ধোয়া তুলসী পাতা হতেন তাহলে কি এই কথাগুলো আসতো সেখানে? সেখানে তো ইকরা আপু নিজেই বলছে যে আপনি এগুলো করতেছেন। আর এই মেয়ের পুরো ফোন কলের রেকর্ডটা শুনি না, আমি জাস্ট কয়েকটা কথা শুনলাম। আমি বলতেছে হ্যাঁ আপনারা বলতেছেন আমি হচ্ছে কি জাপানের নেপালে যাই হোক, নেপালে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে শুয়ে আসি, ব্লা ব্লা ব্লা। ভাই তুমি শুয়ে আসো না বসে আসো এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। তুমি যেদিন এই ঘটনা ঘটে সেদিন তুমি ওখানে ছিলা, নেপালে ছিলা, আর তোমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে সেখানে, সেটা আলভি নিজে তার ভিডিওতে বলছে যে সে কোনো গিফট দেয় নাই তোমাকে, সবাই গিফট করছে, প্রোডাকশনে সবাই মিলে তোমার বার্থডে সেলিব্রেট করছে। সো এখানে তোমরা নিজেরাই নিজেদের ভিডিওতে ওর ফোন কলগুলোতে নিজেরাই নিজেদেরকে কিন্তু ক্লিয়ার করতেছো যে কখন কখন তোমরা একসাথে ছিলা। আর আমি আসলে মানে কি বলবো, আমি নিজে একটা ঘটনা দেখার পর আমি নিজেই ওই দিন আমি শকড হয়ে গেছিলাম। আর আমার অনেক খারাপ লাগছে ইকরা আপুর জন্য যে আহারে মেয়েটা এত ভালোবাসে, বাট
এই লোকটা এরকম চেঞ্জ হয়ে গেছে। কবে কোথায় ঘটনাটা আমি দেখছি সেটা আমি এখানে না বলি, আমি আসলে বলতে চাই না। জাস্ট যেটা সবাই দেখতেছে, সবাই বুঝতেছে, সেগুলো নিয়ে আমি কথা বললাম। আমি নিজে কি দেখছি বা নিজে আমার সামনে কোন ঘটনাটা ঘটছে সেটা আমি 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 আসলে আপনাদের সামনে বলতে চাই না। বাট হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে, আমি এত বড় ভিডিও বানাই ফেলছি। আমি চাইছিলাম যে খুব শর্টকাটে মানে সবকিছু শেয়ার করবো, বাট আমি পারি না, আই এম সরি। বাট হচ্ছে যে একটা কথা আমি লাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আজ পর্যন্ত কোনো মানুষ সুইসাইড করলে তার প্রতি এত পজিটিভনেস নিয়ে কেউ কখনো কথা বলে না। আমি সত্যি অনেক মন থেকে খুশি যে ইকরা আপু সুইসাইড করার পরে পুরো বাংলাদেশের মানুষ তার পাশে আছে। অ্যাটলিস্ট সবাই এটা বলে মুখ ফিরায় নেয় না যে সে সুইসাইড করছে, সে পাপ করে ফেলছে, হ্যাঁ, সো তাকে নিয়ে আর কেউ কোনো কথা, ভাই তার পাপ সে করছে, আল্লাহ তাকে তার বিচার আল্লাহ করবে। বাট তাকে মৃত্যু পর্যন্ত যে মানুষগুলো আগায় নিয়ে গেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি সেই শাস্তিটা এখন হয় নেক্সট টাইম, তাহলে কোনো মানুষকে অ্যাটলিস্ট সুইসাইড পর্যন্ত যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে সাহস পাবে না। অ্যাটলিস্ট এই ভয়টা নিজের মনের মধ্যে রাখবে। আর এটা আসলে আমি জানি যে অনেক মানুষ আছে যারা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে থাকে, যারা ব্ল্যাকমেল করে, সুইসাইড করে। ভাই এইসব মানুষের কাছ থেকে তুমি সরে যাও, দূরে চলে যাও, ডিভোর্স দিয়ে দাও, ব্রেকআপ করে ফেলো, বাট তাকে মেরে ফেলো না। একটা মানুষকে মেরে ফেলার রাইটস তোমার নাই। একদিনের জন্য হইলেও যাকে ভালোবাসো তাকে মৃত্যু পর্যন্ত যাইতে দিও না। বারিশা আপুকে আসলে মন থেকে অনেক 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 ধন্যবাদ। আর আমি ওনাকে আসলে আমি অনেক আগে থেকে চিনি, বাট ওনার প্রতি আমার সবসময়ই ভালো একটা কাজ করে, কেননা উনি অনেক পরিশ্রমী একটা মেয়ে। বাট উনি এত ব্যস্ততার মধ্যে উনাকে সবাই গালাগালি করে যে উনি নাকি কি কয়েকদিন পর নিউ মার্কেটে গিয়ে লাইভ করবে, ব্লা ব্লা। ভাই উনি যেটা করে উনি ওনার প্রফেশনের জন্য করে, উনি কাজ করে খায়, ঠিক আছে, খেটে খায়। তো ওনার মতো একটা ব্যস্ত মানুষ যে এইরকম একটা টপিকে সময় দিচ্ছে আর এরকম একটা উদ্যোগ নিয়েছে যে সে হচ্ছে মানববন্ধন করবে, সো এটার জন্য অনেক অনেক স্যালুট আপু আপনাকে। আর আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনি আরো সামনে আগে যান। আর আমরা সবাই আপনার পাশে আছি। আর সকল বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমার এতটুকুই অনুরোধ যে ভাই সবাই আপনাদের ভয়েস উঠান আর এটার জন্য একটা সুষ্ঠু বিচার আপনারা চান, কেননা এটার বিচার হওয়া উচিত, এটার বিচার হওয়া উচিত। আর ইকরা আপু সুইসাইড করছে, সে অনেক পাপের কাজ করছে, বাট তারপরও আমি মনে করি আল্লাহ তাআলা তার প্রতি কত রহমত যে সে মারা যাওয়ার পরেও এত এত মানুষ তাকে ভালোবাসছে এবং এত এত মানুষ তাকে নিয়ে পজিটিভ কথা বলছে। আজকে ইকরা আপুর এই ঘটনার বিচারটা যদি হয় তাহলে আমি মনে করবো যে আমার পরিবারের সাথে যে ঘটনা ঘটে গেছে সেটারও যে একটা স্যাটিসফ্যাকশন সেটাও আমার মনের মধ্যে আসবে। আমি সারা জীবন কষ্ট পেয়ে গেছি যে আমার দাদির সাথে কি হয়েছিল আমি জানতে চাইছি, বাট আমি কখনো জানতে পারিনি। আর এটার বিচার হওয়ার তো কোনো প্রশ্নই নাই। বাট এন্ড অফ দ্য ডে যদি ইকরা আপুর এই বিচারটা হয় তাহলে আমি মন থেকে অনেক স্যাটিসফাই হব। নেপাল থেকে আলবি ফিরে আসবে এই আশায় ইকরাকে বিকাল 5টায় দাফন দেওয়ার টাইমটা নির্ধারণ করে, আমরা সবাই সেটা জানি। কিন্তু নির্ধারিত টাইম পার হয়ে যাওয়ার পরও আলবি ফিরে আসেনি। কিসের ভয়ে জানেন? শুধুমাত্র নিজের জীবনের ভয়ে। আমরা কার জন্য কি করি? যে মানুষটা আমাদের থেকে নিজের জীবনটাকে বেশি ভালোবাসে, শেষ দেখা পর্যন্ত দেখতে আসে না, তার জন্য নিজের জীবনটা কেন দিয়ে দেই? কতটা বোকা আমরা মেয়েরা, তাই না? আপনি একজন মানুষকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে যাবেন, কিন্তু একটা সময় পর গিয়ে বুঝতে পারবেন যাকে আপনি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন তার মনের কোনো জায়গাতেই না আপনার কোনো অস্তিত্ব নেই। এটা চরম বাস্তব। তবুও আমরা শেষ চেষ্টা হিসেবে সেই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। এটা হয়তো পুরুষ মানুষ কখনোই বুঝতে পারবে না, কিন্তু সেখানেও আমরা বারবার ব্যর্থ হই। ব্যর্থ হলেও না, সবকিছুর ইতি টানার মুহূর্তেও আমরা একবার চেষ্টা করি যে সেই মানুষটা আমার কাছে ফিরে আসুক, আমাকে ভালোবাসুক, আমাকে নিয়েই সে থাকুক। এটা আমরা মেয়ে মানুষ করতে থাকি, কিন্তু শেষবারের মতো দেখা যাবে আপনার মুখটাও সে দেখতে আসবে না, আসবেই না। এটা চরম বাস্তব, কারণ সে আসলে চরম বিপদে পড়বে। সে জানে আমরা একটা মেয়ে যখন একটা পুরুষের জন্য জীবন দিয়ে দেই, সেই দেওয়ার আগ মুহূর্তে অনেক অভিমান থাকে, অভিমান নিয়েই দুনিয়া থেকে চলে যাই। কিন্তু চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা ভাবি ওকে তো বেঁচে থাকা অবস্থায় কাছে পেলাম না, ওকে তো দেখতে পেলাম না, ও আমার মৃত্যুর খবরটা শুনলে হয়তো ওর বুকের মধ্যে একটা নাড়া দেবে, ও হয়তো আমার প্রতি ভালোবাসা জন্মাবে, ও আমার কাছে হয়তো ফিরে আসবে। এই আশায় আমরা আমাদের মূল্যবান জীবনটাও ওই মানুষটার জন্য ত্যাগ করে দেই। কিন্তু সত্যি কথা কি জানেন? ভালোবাসা কখনো কখনো মানুষের সবচেয়ে বড় সাহস যোগায়, আবার সেই ভালোবাসাই সবচেয়ে বড় অপমানের কারণ হয়। একটা মেয়ে যে দুনিয়া থেকে চলে গেছে, তার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সারাটা জীবন এই কথাটা শুনতে হবে যে তোমার মা এই কারণেই মারা গেছে বা তোমার মা আত্মহত্যা করেছে। এটা একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য অনেক বড় অপমানজনক একটা কথা।
এত ভালোবাসার পরেও যারা দাম দেয় না ভাই, এই পৃথিবীতে না তাদের মতন অভাগা আমার মনে হয় না একজনও আছে। আলবি হয়তো এই জিনিসটা এখন ফিল করতে পারতেছে না যে ইকরা তাকে কতটা ভালোবেসেছে। কিছুদিন পর সে ঠিকই টের পাবে যে ইকরা মেয়েটা তার জন্য কতটা পাগল ছিল। আর তার জীবনে এখন যে মেয়েটা আছে সে শুধু ধ্বংসের কারণ। তার শুধুমাত্র নাম, যশ, খ্যাতি যেটা আছে না, ওইটার কারণেই ওই মেয়েটার নামটা আমি মুখেও নিতে চাই না। ওই মেয়েটা শুধুমাত্র তার নাম, যশ, খ্যাতির কারণেই ওই আলবির হাতটা ধরেছে। যখন শূন্য হাত ছিল, শূন্য পকেট ছিল, তখন কিন্তু ইকরাই তার পাশে ছিল। সত্যি কথা বলতে এই যে ইকরা মেয়েটার ঘটনাটা আজকে আমাদের প্রত্যেকটা মেয়ের মনে অনেক বেশি নাড়া দিয়ে গেছে। তার একটাই কারণটা হচ্ছে বহু বছর আমরা হাজার হাজার মেয়েরা আছি ঠিক এরকম একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকি যে হাজবেন্ড পরকিয়া করে বা হাজবেন্ডের কাছ থেকে অবহেলিত, প্রতারিত, নানা রকমের অভিজ্ঞতা নিয়ে আমরা হাজবেন্ডের কাছ থেকে ঠকে সেই হাজবেন্ডের সাথে দীর্ঘদিন সম্পর্কে থাকি শুধুমাত্র সমাজের ভয়ে, মা বাবার ভয়ে। এটা হয়তোবা এই ফিলটা পুরুষ মানুষ কখনোই বুঝতে পারবে না। জানেন, সব মেয়েগুলো না আসলে একটা কমন অপরাধ কি জানেন, তারা তাদের নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসে। তার নিজের যে স্বামী আছে সেই স্বামীটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর তার বিনিময়ে তাকে ঠকতে হয়, প্রতারণার শিকার হতে হয়। এটা চরম একটা বাস্তব ব্যাপার। শুধুমাত্র ওই নির্ধারিত মানুষটার ভালোবাসাটাই আমাদের প্রয়োজন। আমরা শুধু ওই মানুষটাকেই চাই যে মেয়েরা সংসারী হয়, এক পুরুষে আসক্ত হয়, স্বামীর প্রতি ভালোবাসা থাকে। সেই সকল মেয়েরা কখনোই স্বামীর ভালোবাসা পায় না। তাই মেয়েদেরকে বলবো, ভাই খুব বেশি সংসারী হতে যাবেন না, কারণ বর্তমান যুগে সংসারী মেয়েদেরকে স্বামীরা পছন্দ করে না। খুব বেশি সংসারী হতে গেলে কপালে অনেক বেশি দুঃখ থাকে, স্বামীর কাছ থেকে প্রতারিত হতে হয়, ঠকতে হয়। আপনারা কেন মরবেন? এইসব লুচ্চা বেটাদের জন্য আপনারা কেন মরবেন? ওকে, ওদেরকে শাস্তি দিবেন, কারণ অপরাধ ওরা করছে, আপনি করেন নাই। ওকে, তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।